এবার এলো প্রিয়তমা স্ত্রী রেনুর কাছ থেকে বিদায় নেবার পালা। একবার কলকাতা গেলে আর আসতে চাও না। এবার কলেজ ছুটি হইলে বাড়ি এসো। জিন্না সাহেব 16 আগস্ট তারিখে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলেন। ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে তিনি এটা দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষের 10 কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায় করতে বদ্ধপরিকর। সোহরাওয়ার্দী সাহেব তখন বাংলার প্রধানমন্ত্রী। তিনিও বলে দিলেন শান্তিপূর্ণভাবে যেন এই দিনটা পালন করা হয়। 16ই আগস্টের প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এই দিবসটি আসলে ছিল মূলত ব্রিটিশ বিরোধী, কিন্তু কংগ্রেস ধরে নেয় সেটি ছিল হিন্দু বিরোধী। ব্রিটিশরা এ ধারণা তৈরিতেও সহায়তা করে। সকাল 7টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুরা মুসলিম লীগের পতাকা উত্তোলন করেন। অতঃপর ইসলামিয়া কলেজে ফিরে এসে শুনতে পান শুরু হয়ে গেল দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা। সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম। পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার, গাছপালা, আলপথে নেমে আমরা যাচ্ছিলাম। ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম। ছোট বোন আর মা বাবা, গ্রামের লোক, তার পাশে আমি, দুলালি না প্রিয়বালা। বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবই শুরু। গ্রামে কে বললো পালা রে, সবাই পালা। ইসলামিয়া কলেজে পৌঁছার কয়েক মিনিটের মধ্যে দেখা গেল কয়েকজন ছাত্র রক্তাক্ত দেহে কোনো মতে ছুটে এসে ইসলামিয়া কলেজে পৌঁছেছে। কারো পিঠে ছোড়ার আঘাত, কারো মাথা ফেটে গেছে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কাকে বলে এ ধারণাও আমার ভালো ছিল না। দেখি শত শত হিন্দু সম্প্রদায়ের লোক মসজিদ আক্রমণ করছে। মিনিটে মিনিটে টেলিফোন আসছে, শুধু একই কথা, আমাদের বাঁচাও। আমরা আটকা পড়ে গেছি, ওরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান প্লিজ, আমাদেরকে মেরে ফেলবে, আমরা আটকা পড়ে গেছি এখানে। হ্যালো, আমরা আটকা পড়ে আছি, রাতেই আমরা ছেলে মেয়ে নিয়ে শেষ হয়ে যাব। অনেক কষ্টে কিছু পরিবারকে আমরা হিন্দু এরিয়া পাঠাতে সক্ষম হলাম, বিপদ মাথায় নিয়ে। বেকার হোস্টেলের আশেপাশে কিছু কিছু হিন্দু পরিবার ছিল, তাদেরও রক্ষা করা হয়েছিল। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। মা বাবা 2 বোন পালিয়ে যাচ্ছিলাম। ঝোপঝাড় ঠেলে, হাজা মজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা, ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল। মাথা শিশিরে ঠান্ডা, ভেজার খসখসে, হাতের পাতার মতনই গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছের তলায় বসে। ছবি বিশ্বাস বিখ্যাত অভিনেতা তার বাড়ি ছিল। তিনি দাঙ্গা লাগার আগেই সপরিবারে বাইরে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন যে তার বাড়ি সম্পূর্ণ ফাঁকা, সব জিনিসপত্র উধাও। তখন তিনি পুলিশকে খোঁজ না দিয়ে তরুণ ছাত্র নেতা শেখ মুজিবকে খোঁজ দিলেন। শেখ মুজিবকে বললেন যে আমার জিনিসগুলো উদ্ধার করে দাও।
কিভাবে পারো? তখন শেখ মুজিব কলকাতার আন্ডারওয়ার্ল্ডের নেতা, প্রকাশ্যে অবশ্য ফল বিক্রেতা মিনা পেশওয়ারিকে বললেন যে এই ছবি বিশ্বাসের জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ফিরিয়ে দেওয়া হলো, ছবি বিশ্বাস সব ফিরে পেলেন। তখন তিনি শেখ মুজিবকে বলেছিলেন যে আমি তোমাকে কি প্রতিদান দেব, তবে এটুকু আশীর্বাদ করি তুমি একদিন এই বাংলার বড় নেতা হবে। কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে। মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গিয়েছে। এক ভয়াবহ দৃশ্য। মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে, চিন্তা করতেও ভয় হয়। একদল লোককে দেখেছি দাঙ্গা হাঙ্গামার ধার ধারে না, দোকান ভাঙছে, লুট করছে, আর কোনো কাজ নাই। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে হিন্দু ও মুসলমানদের ক্যাম্প করা হয়েছিল, যাতে বাইরে থেকে কেউ এসেই হিন্দু বা মুসলমান মহল্লায় না যায়। কারণ মুসলমানরা হিন্দুদের মহল্লায় এবং হিন্দুরা মুসলমান মহল্লায় গেলে আর রক্ষা নাই। আচমকা দেখি ছুটোছুটি করে লোক। কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। কই রে আদুরি ও দুলালি, তোরা কই? কলকাতার দাঙ্গা বন্ধ হতে না হতেই আবার দাঙ্গা শুরু হলো নোয়াখালীতে। মুসলমানেরা সেখানে হিন্দুদের ঘরবাড়ি লুট করলো এবং আগুন লাগিয়ে দিল। ঢাকায় তো দাঙ্গা লেগেই আছে। এর প্রতিক্রিয়ায় শুরু হলো বিহারে ভয়াবহ দাঙ্গা। ছেচল্লিশের দাগায় বিহারে তাকে স্বেচ্ছাসেবক হিসেবে সরওয়ার্দী পাঠাতে চাইলেন, কিন্তু তিনি জানতেন যে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের স্ত্রী অসুস্থ। তিনি বললেন স্ত্রীর অনুমতি নিয়ে নাও। তখন চিঠি লেখা হলো। তখন তার মোবাইল ফোন ছিল না। চিঠির উত্তর পেলেন, তাতে তার স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা লিখলেন যে আপনার জন্ম হয়েছে মানুষের কাজ করার জন্যে, শুধুমাত্র স্ত্রী স্বামী হবার জন্যে নয়। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমাকে আল্লাহই দেখাশোনা করবে। তো এই চিঠি যখন সরওয়ার্দিকে দেখানো হলো, সরওয়ার্দি তখন ইংরেজিতে বলেছিলেন, মুজিব, শি ইজ এ প্রেশাস গিফট টু ইউ ফ্রম গড। মা বাবা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম। আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়লো কেউ জানলো না কিছু। আমরা সবাই কাঁটাতার পেরোলাম। আমরা সবাই ঘাড় নিচু, মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। কোন এক দেশে আমরা যাচ্ছিলাম। যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ। কোথায় সে দেশ? অতীতে, ভবিষ্যতে? সে কোন বয়স আমার ছেড়ে এলাম? দুলালি, দুলালি, প্রিয়বালা, প্রিয়বালা। রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। হিন্দু মুসলমানরা এই উপমহাদেশে বা এই বাংলাদেশে
অনেক দিন ধরেই বসবাস করেছে। কিন্তু দাঙ্গাটা সেই অর্থে হয়নি, স্বতন্ত্রভাবে তারা বসবাস করেছে। তবে তাদের ধর্মীয় রীতিনীতি, জীবনচর্যার ক্ষেত্রে কিছু মিল ছিল, লোকায়ত মিল, এবং সেটি তাদেরকে একসূত্রে গ্রথিত করেছিল। ব্রিটিশরা নিজেদের স্বার্থে দাঙ্গার প্ররোচনা দিয়েছে, এবং যখন মুসলমানরা নিজেদের স্বার্থ রক্ষায়, অর্থাৎ সম্প্রদায়গতভাবে নিজেদের স্বার্থ রক্ষায় অগ্রসর হয়েছে, তখনই কিন্তু দ্বন্দ্বটা বেড়েছে। কারণ হিন্দু মধ্যবিত্ত এবং যারা জমিদার শ্রেণীর অধিকাংশ হিন্দু ছিলেন, তারা তো এটাকে পছন্দ করার কথা নয়। সুতরাং এটি নিয়ে পরবর্তীকালে দাঙ্গার সূত্রপাত হয়েছে, বা সংঘর্ষে, যেটাকে ব্রিটিশরা বা শাসকরা, আমি ব্রিটিশরা কোনো বলবো, বাংলাদেশের শাসকরাও, সামরিক শাসকরা এক্ষেত্রে ভূমিকা রেখেছে। তো সুতরাং এটি হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে দাঙ্গা যেমন হয়েছে, তেমনি হিন্দু মুসলমানের মধ্যে অনেকেই সেই দাঙ্গা প্রতিরোধেও সচেষ্ট ছিলেন, সেটিও কিন্তু একই সঙ্গে বলা উচিত। পরপর বাড়ি উঠে মাটি ফুঁড়ে, পরপর গাড়ি ছুটে যায় বোবা কালা, গ্রাম পোড়া ছাই এখনো আসছে উড়ে, দেয়ালে লাগছে, জানালায়, দরজায়। ফুলঝাড়ু হাতে কে পরিষ্কার করে, কে বাজারে যায়, কে আনে ভাতের থালা, কে এতকালে রোদ বৃষ্টিতে ঝড়ে অযত্নে বাঁচে, যে নিজেই গাছপালা। কি গাছ, কি গাছ? বলো, বলো ফ্ল্যাট বাড়ি, বলো পোড়া চাঁদ, বলো সব বোবা কালা। নন্দর মা কি দুলালি না প্রিয়বালা? একটা সময় দাঙ্গা কিছুটা স্থিমিত হয়ে আসে। মেলা দৌড়ঝাঁপ করে বঙ্গবন্ধু আসলে অসুস্থ হয়ে পড়েন, এমনকি হাসপাতালেও তাকে ভর্তি হতে হয়েছিল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হওয়ার পর বঙ্গবন্ধু আবারও পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। হোস্টেল ছেড়ে ছোট বোনের বাসায় গিয়ে উঠলেন। কলকাতার পার্ক সার্কাসে একটি বাসা নিয়ে থাকতেন তারা। এমনকি তার প্রিয়তমা স্ত্রী রেণুও একদিন চলে এলো। এত কষ্ট করে এত দূর আসার কোনো দরকারই ছিল না। গোপালগঞ্জ থেকে কলকাতা তো কম দূরের রাস্তা না। এত কষ্ট করার আসলেই কোনো দরকার ছিল না। তোমার সামনে পরীক্ষা। আমার মনে হয়েছে আমি যদি এই সময় তোমার পাশে থাকি, তুমি ঠিক মতো পড়াশোনা করতে পারবা, পরীক্ষায়ও পাশ করে যাবা। And the house I have bought, they have burnt. Park Army. When my father was living there with my mother. My father's age was 90, my mother's age was 80. They dragged them from the house and burnt whole house and the properties and killed about 6 people in front of my old father. বাংলার মাটি বড় খাঁটি, বিশ্বে নাই তুলনা, যত্ন নিলে রত্ন ফলে সকলেরই জানা। বাংলার মাটি বড় খাঁটি, বিশ্বে নাই তুলনা, যত্ন নিলে রত্ন ফলে সকলেরই জানা। সোনার বাংলায় ফলে সোনা রইয়াছে প্রবাদ, সোনার বাংলায় ফলে সোনা রইয়াছে প্রবাদ। বাংলা হলো হলো রে স্বাধীন পুরল মনসাদ, বাংলা হলো হলো রে স্বাধীন পুরল মনসাদ।